হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত মুমতাজ হার্বাল প্রোডাক্ট প্রেজেন্টস ভয়েস অফ এক্সিলেন্সে, যেটি আপনারা দেখছেন শুধুমাত্রই সিটিএফএম 96 এর অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমি সাদিদ আদনান ওয়াহিদ আছি আপনাদের সাথে, আর আজকে আমাদের সাথে আছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া। স্যারের অনেকগুলো পরিচয় আছে, যার মধ্যে একটি হচ্ছে তিনি একজন লয়ার, তিনি একজন লেখক, তিনি একজন ইন্সপিরেশনাল স্পিকার এবং অফকোর্স একজন সফল কর্পোরেট ব্যক্তিত্ব। তো চলুন কথা বলে নিই স্যারের সঙ্গে। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? স্যার, আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি, আর আপনাকে আমাদের মাঝে পেয়ে আরো বেশি আনন্দিত আজকে। আমিও এই শোতে অংশগ্রহণ করতে পেরে অনেক আনন্দিত। প্রথমে একদম আপনার ছোটবেলা থেকেই শুরু করি। ছোটবেলায় যখন আপনাকে কেউ জিজ্ঞাসা করতো যে বড় হয়ে কি হতে চাও, তখন সাধারণত আপনি কি উত্তর দিতেন? আসলে এটা তো একটা কমন প্রশ্ন। ছোটকালে এর বিষয়ে রচনাও লিখতে হতো যে এম ইন লাইফ বা তোমার জীবনের লক্ষ্য কি। তো সেখানে আসলে না বুঝেই সবাই যেমন বইয়ে মুখস্থ থাকতো, রচনায় যেভাবে উল্লেখ থাকতো ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো ইত্যাদি ইত্যাদি। আমার বিষয়টা একটু ব্যতিক্রম ছিল। ব্যতিক্রম বলতে আমি যে জিনিস দেখতাম, হয়তো ভালো খেলোয়াড় দেখলে মনে হতো যে ফুটবলার হবো, তারপর পাইলট দেখলে মনে হতো যে পাইলট হবো, এইভাবে কোনো রাজনীতিবিদকে দেখলে মনে হতো যে রাজনীতিবিদ হবো। যেমন বলতে পারি মৌলানা ভাসানীর একটা মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম, ওনার সেই লুঙ্গি পরা, পাঞ্জাবি গায়ে দেয়া, তালের টুপি মাথায় দেয়া, এই চেহারা দেখে ওনার বক্তব্য শুনে আমাকে মনে হয়েছিল যে আমি রাজনীতিবিদ হব, যে কারণে আমি পরবর্তী সময়ে লয়ার স্টুডেন্ট হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু রাজনীতিতে আর ঢোকা হয়নি। যাক স্যার, আমার পরের প্রশ্নের একটা অ্যান্সার কিন্তু আপনি অলরেডি দিয়ে দিয়েছেন। আমি নেক্সট আপনার কাছে জানতে চাইতাম যে আপনি আপনার কর্মজীবনে এগিয়ে যাবার অনুপ্রেরণা কার কাছ থেকে বা কার কার কাছ থেকে পেয়েছেন। তো এর মধ্যে একটি নাম আমরা জেনে নিলাম, কিন্তু আপনি এখন যেই প্রফেশনাল ফিল্ডে আছেন, এই কর্মজীবনে এগিয়ে যাবার অনুপ্রেরণা আসলে কার কাছ থেকে পেয়েছেন? এই ব্যাংকিং সেক্টর আসলে তো একটা কর্পোরেট এবং একটা নিরস সেক্টর, তাই না? এখানে ওইরকম নাম করা লোক খুব কম। তবে এর ভিতরে আমি লুৎফর রহমান সরকার, যিনি একসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছিলেন, উনাকে আমরা দেখেছি। উনি অনেক লম্বা চওড়া ও সুন্দর ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি ছিলেন। ওনাকে বলা হতো উনি ব্যাংকার হয়েছেন, না হলে নায়ক হতেন। তো ওনার সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে ইসলামী ব্যাংকে থাকতে। ওনার কাছ থেকে কিন্তু আমি ব্যাংকিং চাকরিটা কন্টিনিউ করার উৎসাহটা পেয়েছি। কারণ যখন ইউনিভার্সিটি থেকে বের হয়ে কিছুদিন কোর্টে প্র্যাকটিস করেছিলাম লয়ার ছাত্র হিসেবে, এরপরে যখন ব্যাংকে ঢুকলাম তখন প্রায়ই মনে হতো যে এই চাকরি আর করবো না। কিন্তু যখন ওনার সংস্পর্শে আসলাম তখন মনে হলো যে এই চাকরিটা করা যায়। এবং ওনার মতো পার্সোনালিটি, উনি কিন্তু একজন লেখক ছিলেন, উনি সুন্দর বই লিখতেন। তো আমিও আবার কিছু কিছু লিখতাম স্টুডেন্ট লাইফ থেকে এবং বিতর্ক করতাম। এই সব মিলে যখন দেখলাম যে উনি এখানে অ্যাডজাস্ট করতে পারছেন সুন্দরভাবে, এবং ওনার কাছ থেকে তখন আমি ব্যাংকিং ক্যারিয়ারটাকে কন্টিনিউ করবার অনুপ্রেরণা পেলাম। সেভাবে বলা যায় যে আমার অনুপ্রেরণা লুৎফর রহমান সরকার। আপনার স্টুডেন্ট লাইফে, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তো আপনার স্টুডেন্ট লাইফের ব্যাপারে কিছু বলুন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলাম এবং 81 থেকে 89 পর্যন্ত থাকতে হয়েছিল, যেহেতু ওই সময় এরশাদ সাহেবের রাজত্ব ছিল। এবং 3 মাস পর পরই ইউনিভার্সিটি বন্ধ হয়ে যেত, যেটাকে বলা হতো এরশাদ ভ্যাকেশন। এই জন্য আমার স্টুডেন্ট লাইফটা দীর্ঘায়িত হয়েছিল এবং প্রায়ই অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যেত। আমি বিশ্ববিদ্যালয়ের আইনের কঠিন সাবজেক্ট পড়ালেখার পাশাপাশি আমি সাংস্কৃতিক অঙ্গনের জড়িত ছিলাম। কিছু পত্রিকা বের করতাম, সঙ্গে সঙ্গে বিতর্কে অংশগ্রহণ করেছিলাম। 1987 সালে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতায় কবি জসিমউদ্দিন হলের থেকে অংশগ্রহণ করে আমাদের টিম, অর্থাৎ জসিমউদ্দিন হলের টিমটা রানার্স আপ হয়েছিল, SM হল চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু ওখানে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছিলাম আমি। তো তারপর থেকে আর বিতর্কে অংশগ্রহণ করিনি, যেহেতু শ্রেষ্ঠ বক্তা হওয়ার পরে যদি আবার হেরে যায় তাহলে জিনিসটা কেমন হবে, সেই জন্য আর পরবর্তী পর্যায়ে ফর্মালি বিতর্কে অংশগ্রহণ করি নাই। আমার স্টুডেন্ট লাইফ খুবই মজার ছিল, যেহেতু আমি সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন বিষয়ের সঙ্গে গল্প বলা, বক্তৃতা প্রতিযোগিতা, বিতর্ক, পত্রিকা বের করা, পত্রিকায় লেখালেখি করা। যেমন আমার একটা আর্টিকেল মনে আছে যে ওই সময় আমি একটা আর্টিকেল লিখেছিলাম মিথ্যাবাকে, যে গাজার নৌকা পাহাড় বাইয়া চলে। হ্যাঁ, তো বিষয়বস্তু মনে নাই। এইভাবে ওই সময় থেকেই আমার লেখালেখিও শুরু। হ্যাঁ, এরপরেও তো পরবর্তী সময়ে কর্মজীবনেও লেখালেখির সঙ্গে জড়িত আছে।
স্যার, লেখালেখির কথায় যখন আসলাম, আপনার আরেকটি পরিচয় ভিডিওর শুরুতেই যেমনটা বলছিলাম যে আপনি একজন লেখকও। তো আপনার লেখা তো অলরেডি 7টা বই আছে, তাই না? জি জি। ওই বইগুলো আসলে কি নিয়ে? না, আমি মূলত দীর্ঘদিন ধরে বাংলাদেশের যে একটা প্রেক্ষাপট চলেছে হতাশাজনক, ইয়াং জেনারেশনের ভিতরে হতাশা, অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আমরা দেখি যে সামান্য কারণে সুইসাইড করে, আত্মহত্যা করে। তা আমি এটার মূল কারণ দেখলাম যে হতাশা, এবং সেই হতাশার কারণগুলো হচ্ছে তাদের ব্যক্তি জীবনের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারছে না, এই জীবনের লক্ষ্য নির্ধারণ করছে সেখানে যেতে পারছে না, দেশের সার্বিক অবস্থা, লেখাপড়া শেষ করে চাকরি পাবে কিনা, সে গ্রাম থেকে এসছে তার ফাদার মাদারের যে কষ্ট, সে কষ্ট দূরীভূত করতে পারবে কিনা, এবং সে গ্রাম থেকে কৃষকের ছেলে এসছে, এখন সে যে এত কষ্ট করে তার ফাদার মাদারটাকে অর্থ জুগিয়েছে অথবা সে টিউশনই করেছে, করে সে একটা চাকরি চায়, আর কিছু চায় না, কিন্তু সে চাকরি পাওয়ার কোনো নিশ্চয়তা নাই। হ্যাঁ, তো এইভাবে একটা ইয়াং জেনারেশনের ভিতরে যে হতাশাটা সৃষ্টি হয়েছিল, আমি চিন্তা করলাম যে হতাশার বিরুদ্ধে আমাকে দাঁড়াতে হবে। আমি কীভাবে দাঁড়াবো? লিখনের মাধ্যমে দাঁড়াবো। আরেকটা আনন্দের খবর দিই যে আগামী 21শে ফেব্রুয়ারিও, আগামী ফেব্রুয়ারির যে বইমেলা হবে সেখানেও একটি বই বেরোবে। বইটার নামটাও আমি এখনো প্রকাশ করি নাই, তো আপনাদের এখানে প্রকাশ করে দিচ্ছি। হ্যাঁ, দরদি মন বিকশিত জীবন। যাক, আই থিঙ্ক আমাদের দর্শকরা অনেক 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 বেশি আগ্রহী হবেন বইটি কিনতে। সো আমরা আশা করি সিটিএফএম এর মাধ্যমে আমাদের দর্শকদের আবার জানিয়ে দিব যখন স্যারের বইটি প্রকাশ হবে। অনেক ধন্যবাদ স্যার। এবার একটু বর্তমান সময়ে আসি। দেশের সার্বিক পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশের ব্যাংকিং খাতে বর্তমানে চ্যালেঞ্জগুলো আসলে কি কি? আমি যে পরিবর্তনের মাধ্যমে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি, এই পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, সে সমস্ত শহীদ ছাত্র এবং জনতার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। এবং আমরা মনে করি যে একটি অকল্পনীয় পরিবর্তন হয়েছে, যেটা বিশ্বে বিরল, যে ছাত্রদের নেতৃত্বে এরকম একটা যে সরকার, যে মাফিয়া সরকার, এবং তার যে একটা চক্র, যেটাকে মনে হয়েছিল যে হিমালয় পর্বতের মতন অটল অচল, সেটাকে ধসিয়ে দিয়ে মানে ঐতিহাসিকভাবে ধসিয়ে দিয়ে, হ্যাঁ, ছাত্রদের নেতৃত্বে সঙ্গে জনগণ যোগ দিয়েছে, সব শ্রেণীর মানুষের যোগ দিয়েছে। যোগ দেওয়ার ফলে যে পরিবর্তন এসছে, এই পরিবর্তনের পরে যে নতুন বাংলাদেশ, এটাকে আমি অনেকটা বলি যে করোনার পরে যে নিউ নর্মাল। করোনা চলে গেল কিন্তু পুরো নর্মাল হলো না, এরকম একটা বিধ্বস্ত দেশে কিন্তু আমরা আছি। সেটা অলরেডি বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে তারা চেষ্টা করছে। এখানে অর্থনৈতিক ক্ষেত্রে ধস নেমেছিল, শিক্ষাক্ষেত্রে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিচার বিভাগ, এমন কোনো জায়গা ছিল না যেখানে এই মাফিয়া চক্রে হাত পড়েনি। এবং যার কারণে এই সব সার্বিক অবস্থা সংস্কার করা প্রয়োজন। আসলে ব্যাংকিং সেক্টর সম্পর্কে আপনি জিজ্ঞেস করছেন, ব্যাংকিং সেক্টর তো কোনো বিচ্ছিন্ন দ্বীপ না, এটা সামগ্রিক দেশের অর্থনীতির একটা পার্ট। এবং তবে অর্থনীতির মেন চালিকা শক্তি হচ্ছে ব্যাংক। তো সেই ব্যাংকিং সেক্টরটা ঘুরে দাঁড়াচ্ছে। যে পরিস্থিতি ছিল এই পরিবর্তনের আগে, যেটা মনে করা হয়েছিল যে এই ব্যাংকগুলো বন্ধ করে দিতে হবে ভবিষ্যতে যদি সরকার চেঞ্জ হয়, হ্যাঁ, অথবা মার্জার করতে হবে, যেটা বর্তমান যে রেগুলেটর তারা প্রথম থেকে বলেছিল, কিন্তু আস্তে আস্তে তারা অনুভব করছে যে না, বাংলাদেশের ভিতরের মানুষের যে পটেনশিয়ালিটি এবং এই কর্পোরেট সেক্টরে ব্যাংকে যারা আছেন এদের ভিতর যে পটেনশিয়ালিটি এবং সাধারণ মানুষের যে অনুভূতি, এদের যে মানে সহ্য ক্ষমতা, সব মিলিয়ে এই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে এবং ঘুরে দাঁড়ানো শুরু করেছে। স্যার, ফিনান্সিয়াল ইনক্লুশন বা আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কি কি পদক্ষেপ গ্রহণ করছে? অনেক ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আমি শুধু ফার্স্ট সিকিউরিটির পক্ষ থেকে বলবো না, আমি সার্বিকভাবে বাংলাদেশে ফিনান্সিয়াল ইনক্লুশন শুরু হয়েছে বেশ আগে থেকেই। আমরা জানি যে 10 টাকা দিয়ে কৃষকরা অ্যাকাউন্ট খুলতে পারে, এর মাধ্যমে সাধারণ মানুষকে, কৃষকদেরকে এবং স্টুডেন্টদের জন্য আবার আলাদা অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা আছে। এইভাবে একসময় ব্যাংক দেখলে মানে অনেকে বাইরে যারা গ্রাম থেকে আসতো বা সাধারণ মানুষ ব্যাংকের দিকে তাকিয়ে থাকতো যে এত সুন্দর বিল্ডিং, এটার ভিতর কি হচ্ছে, তারা এটাকে ভয় পেত, ব্যাংকের ভিতর ঢুকতো না, অ্যাকাউন্ট ওপেন করতো না। তা আমরা যারা সাধারণ মানুষ, যারা গ্রাম থেকে উঠে এসেছি, তারা আমরা চিন্তা করলাম যে বাংলাদেশের এই 18.5 কোটি মানুষের ভিতরে ম্যাক্সিমামই তো গ্রাম থেকে এসছে এবং সাধারণ মানুষ, তাদেরকে যদি ব্যাংক কোনো সহযোগিতা করতে না পারে, তাদের যদি অ্যাকাউন্ট না থাকে, তাহলে এটা একটা বিলাসিতা। হ্যাঁ,
একটা মানে ভোগবাদী পুঁজিবাদী সভ্যতার একটা অংশ হিসেবে শুধু আমরা ভূমিকা রাখছি। তখন আমার বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এই যে বাংলাদেশ ব্যাংকে কিন্তু একটা ইনক্লুসিভ ব্যাংকিংয়ের জন্য সেক্টর মানে ডিপার্টমেন্ট আছে, হ্যাঁ, সাস্টেনেবল ব্যাংকিং ডিপার্টমেন্ট আছে। সেটার আওতায় ব্যাংকগুলা, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক সহ সব ব্যাংকগুলাই কিন্তু এই কাজ করে থাকে। যেটা এক নম্বর হচ্ছে যে কৃষকদের অ্যাকাউন্ট খোলা, ছাত্রদের অ্যাকাউন্ট খোলা, এরপরে মহিলাদের অ্যাকাউন্ট খোলা, এরপরে এটা গেল অ্যাকাউন্ট ওপেনের দিকটা। আর ব্যাংকিং সেবাকে একেবারে পাড়াগায় গ্রাম অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য নতুন একটা প্রোডাক্ট, যেটা 1914 সাল থেকে শুরু হয়েছে এবং এখন এটা অনেকটা ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে, সেটা এজেন্ট ব্যাংকিং। ইনক্লুসিভ ব্যাংকিংয়ের অন্যতম একটি যে প্রোডাক্ট সেটা হচ্ছে এজেন্ট ব্যাংকিং, যেটি ব্রাজিল, কলম্বিয়া বিভিন্ন দেশে আগে শুরু হয়েছিল। এখন আমাদের বাংলাদেশে এটা শুরু হয়েছে মূলত 2014 থেকে, এবং এখানে এখন অনেক ব্যাংকেরই হাজার হাজার এজেন্ট আউটলেট আছে। স্যার, আপনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেছিলেন ইসলামী ব্যাংক থেকে, আর সেইখানে আজকে মানে চলতে চলতে 34 বছরের পথ চলা আপনার, আজকে ফাইনালি এখন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন। তো এত লম্বা ক্যারিয়ারে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল আপনাকে? আসলে মানুষের জীবনটাই তো একটা চ্যালেঞ্জ, তাই না? এই পৃথিবীতে যে আমরা আসি একটা চ্যালেঞ্জ নিয়ে আসি, বড় বেঁচে থাকার চ্যালেঞ্জ, প্রতি মুহূর্তে কিন্তু চ্যালেঞ্জ। রাস্তায় আপনি পথ চলছেন সেখানে চ্যালেঞ্জ, এবং প্রত্যেকটা চাকরি, ব্যবসা বাণিজ্য সব কিছু চ্যালেঞ্জ থাকে। তো আমার ব্যাংকিং ক্যারিয়ারেও চ্যালেঞ্জ ছিল, প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতো। এর ভিতরে মানে যেটা উল্লেখযোগ্য চ্যালেঞ্জ সেটা ঘটেছিল এই 2022-এর দিকে। সেখানে আমি যখন ইসলামী ব্যাংক থেকেও 2022 সালে যেটা আমি সোশ্যাল ইসলামী ব্যাংকে আসলাম, সেটাও আমার নিজের ইচ্ছায় আসি নাই। সেখানেও বাই ফোর্স আমাকে বলা হয়েছে রিটায়ারমেন্টে যেতে। তো আমি তখন আমাকে লিখতে হয়েছিল যে ভলেন্টারি রিটায়ারমেন্ট, কিন্তু আসলে ওটা বাই ফোর্স ছিল। এবং তৎকালীন যে ব্যবস্থাপনা ছিল তার কারণেই রাষ্ট্রীয় হস্তক্ষেপ এটা হয়েছিল, কারণ আমি ওই অনিয়মের সঙ্গে আপোষ করতে চাইনি। এরপরে যখন আমি আসলাম সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে একটু ছোটো আকারের ব্যাংকে, সেখানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলাম, এবং সেখানে কন্ট্রাক্টে ছিলাম 2 বছরের। 1 বছরের মাথায় আবারও বলা হলো, একটা সংস্থা থেকে আমাকে ডাকা হলো, চায়ের দাওয়াত দেওয়া হলো। তো চা খেতে খেতে বললেন যে আপনি তো যারা এই ব্যাংকের পরিচালক বা সংশ্লিষ্ট মালিক, তাদের স্বার্থ রক্ষা করতে পারছেন না। স্বার্থ রক্ষা করা মানে হচ্ছে যে অনিয়মে অংশগ্রহণ করা। তা আমি বললাম যে আমি তো প্রফেশনাল ব্যাংকার, আমি 89-এ ব্যাংকে অ্যাজ এ প্রফেশনাল অফিসার ইসলামী ব্যাংকে যোগ দিয়েছি, যে ব্যাংকটি ছিল 2022 পর্যন্ত পৃথিবীর নাম করা 1000 ব্যাংকের ভিতরে বাংলাদেশের একমাত্র ব্যাংক, এবং সেই ব্যাংকে আমার রক্ত ঘাম ঝরেছে। তা আমি এখানে অনিয়ম করতে পারবো না। তখন বললো যে তাহলে আপনি যেহেতু এই ব্যাংকের যারা কর্তৃপক্ষ তাদের সঙ্গে তাল মিলাতে পারছেন না, বা তারা যেভাবে চাচ্ছে সেভাবে সেবা দিতে পারছেন না, সেহেতু আপনার রিজাইন দেওয়া উচিত। অর্থাৎ মেন্টাল টর্চার যেটাকে বলে, মানসিক যে একটা অত্যাচারের মাধ্যমে একটা এজেন্সির অফিস থেকে আমাকে সেখানে সারাদিন বসায় রেখে রাত্রে এটা বলা হলো। তা আমি সেটা মেনে নিলাম। আমি তো যেহেতু আমার পক্ষে সম্ভব না প্রফেশনালিজমের বাইরে যাওয়া, আমি রিজাইন দিলাম, এবং রিজাইন দিয়েও শেষ হলো না, আমাকে বলা হলো যে দেশের বাইরে যেতে। তখন আমি কিছু দিনের জন্য দেশের বাইরেও ছিলাম। ওটা আপনাকে মানে ফোর্সফুলি অর্ডার করা হলো, এবং আমি দেশের বাইরে কিছুদিন থেকে পরে দেশে আসলাম। যেহেতু আমার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা হয়নি, দেশে আসলাম। দেশে এসে আমি আবার, যেহেতু আমার ল ব্যাকগ্রাউন্ড ছিল, আমি স্বাধীনভাবে প্র্যাকটিস শুরু করলাম অ্যাজ এ সিনিয়র কনসালটেন্ট হিসেবে একটা চেম্বারে। এরপরে এই যে ছাত্রদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা যে তৃতীয় স্বাধীনতা পেলাম, যে 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, এরপরে আমাকে আবার ব্যাংকিং সেক্টরে ডাকা হলো। এবং সেক্ষেত্রে আমি আবার নতুন করে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের এডিশনাল ম্যানেজার হিসেবে যোগ দিলাম, এই কারণেই যে ইনক্লুসিভ ব্যাংকিং চাই, সাস্টেনেবল ব্যাংকিং চাই, এবং শরিয়া ভিত্তিক ব্যাংকিং আবার বাংলাদেশে ঘুরে দাঁড়াক, সেই মোটো নিয়ে, সেই লক্ষ্য নিয়েই এই ব্যাংকে যোগদান করেছি। আমাদের পক্ষ থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। অনেক ধন্যবাদ।
স্যার, এতক্ষণ আপনার সাথে কথা বলতে পেরে খুবই ভালো লাগলো। আপনার কাছ থেকে অনেক প্রয়োজনীয় তথ্য জানতে পারলাম। আশা করি আমাদের দর্শকরাও আপনার থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছে। বাট যাবার আগে আপনার জন্য আছে আমাদের স্পন্সর মুমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট হ্যাম্পার। ধন্যবাদ মুমতাজ হার্বালকে এবং সিটি এফএম কে।